আসসালামু আলাইকুম, সবাইকে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার কোর্সে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ন্যারেশনের A to Z সম্পর্কে আলোচনা করব। তো ন্যারেশন তোমাদের একটা ফোবিয়ার একটা জায়গা গ্রামার টপিকের মধ্যে, তার কারণ ন্যারেশন তোমরা না বুঝে মুখস্থ করো। ন্যারেশনের যে রুলসগুলো আছে, রুলসগুলো না বুঝে তোমরা অ্যাপ্লাই করার ট্রাই করো, যে জন্য ন্যারেশনে তোমাদের কিন্তু একটা দুর্বলতা থেকেই যায়। তা আজকের ক্লাসে আমরা ন্যারেশন স্টেপ টু স্টেপ প্র্যাকটিস করব, অর্থাৎ ন্যারেশনের কোন কোন জায়গাগুলোতে আমাদের চেঞ্জেস আসে এবং কোন কোন জায়গাগুলোতে আমাদের কিভাবে আয়ত্ত করতে হবে সেটা আজকে বিস্তারিত জানা শুরু করব। তো চলো দেরি না করে শুরু করি। তো প্রথমেই আচ্ছা, এখানে ভালো মতো খেয়াল করো। আমরা নরমালি আমাদের ন্যারেশনে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করতে হয়। হ্যাঁ, তোমাদের কোশ্চেনে ম্যাক্সিমাম এসে থাকে কনভার্ট টু ডিরেক্ট স্পিচ টু ইনডিরেক্ট স্পিচ। আচ্ছা, তো প্রথমে আমাদের জানতে হবে ন্যারেশন বলতে আমরা কি বুঝি। তো ন্যারেশন মানে উক্তি। তো সোজা বাংলা কথা একটা মজার উদাহরণ দিয়ে যদি তোমাদেরকে বোঝাই, সেটা হচ্ছে ন্যারেশন হচ্ছে তুমি যদি তোমার কথাটা অন্য কারোর কাছে গিয়ে বলো, অর্থাৎ সোজা কথায় গীবত করো। হ্যাঁ, অর্থাৎ ধরো তোমার বন্ধু তোমাকে একটা কথা বললো, সেই কথাটাই তুমি তোমার আরেক বন্ধুকে যে বলছো, জানিস আজকে এই হয়েছে। তো এই যে তুমি তোমার বন্ধুর কথাটা তোমার আরেক বন্ধুকে ইন্টারপ্রিট করছো, এটাকে বলা হয় ন্যারেশন। হ্যাঁ, এটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ টু ইনডিরেক্ট স্পিচ। তো ন্যারেশনে এই ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করতে গেলে আমার দুইটা পার্ট সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, তো এখানে আমরা একটা সেন্টেন্স লক্ষ্য করি যে এলেনা সেড টু টমা, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। এলেনা সেড টু টমা, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। তো দেখো এখানে কমার আগ পর্যন্ত একটা পার্ট আছে এবং কমার পরে একটা পার্ট আছে। হ্যাঁ, তো কমার মধ্যে, ইনভার্টেড কমার মধ্যে যে পার্টটুকু থাকে সেটাকে আমরা বলছি রিপোর্টেড স্পিচ। এটাকে কি বলছি? রিপোর্টেড স্পিচ বলছি। সবাই খাতা নিয়ে বসো, আমি যেই পার্টটুকু নোট ডাউন করতে বলবো ওই পার্টটুকু মাস্ট নোট ডাউন করবা, এবং এটাই তোমার পরীক্ষার আগে রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে কাজ করবে। তাই ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে করবে এবং অবশ্যই সামনে খাতা থাকতে হবে। হ্যাঁ, রিপোর্টেড স্পিচ আর এলেনা সেড টু টমা, এই পার্টটুকুকে আমরা বলছি রিপোর্টিং স্পিচ। হ্যাঁ, তো আমার এই রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের আবার তিনটা পার্ট আছে। কয়টা পার্ট? তিনটা পার্ট। তো চলো দেখে নিই কোন কোন পার্ট আছে। রিপোর্টিং স্পিচের যে সাবজেক্ট, সেই সাবজেক্টটাকে আমরা বলছি রিপোর্টিং সাবজেক্ট। হ্যাঁ, রিপোর্টিং স্পিচের যে ভার্ব, সেই ভার্বটাকে আমরা বলছি রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং স্পিচের যে অবজেক্ট, সেই অবজেক্টকে আমরা বলছি রিপোর্টিং অবজেক্ট। তেমনি ভাবে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট, সাবজেক্টকে আমরা বলছি রিপোর্টেড সাবজেক্ট, রিপোর্টেড সাবজেক্ট। হ্যাঁ, রিপোর্টেড স্পিচের যে ভার্ব, সেই ভার্বকে আমরা বলছি রিপোর্টেড ভার্ব, এবং বাকি অংশটুকুকে আমরা বলছি রিপোর্টেড অবজেক্ট। তো আমরা যখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করি, তখন আমার এই রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ, এই টোটাল স্পিচটা মিলে আমার 5টা জায়গায় পরিবর্তন করতে হয়। কয়টা জায়গায় ভাইয়া? 5টা জায়গায়। চলো কি কি দেখে আসি। প্রথমে আমার রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হবে, অর্থাৎ এই জিনিসটা। হ্যাঁ, আমার রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করতে গেলে আমাকে প্রথমে কি পরিবর্তন করতে হবে? প্রথমে আমার রিপোর্টিং ভার্বে চেঞ্জ আসতে হবে। তো যে যে জায়গায় আমি মার্ক করে দিব, ওই জায়গাগুলো তোমরা এভাবে বক্স দিয়ে 1 2 3 করে মার্ক করবে। হ্যাঁ, তো সর্বপ্রথম আমার কি চেঞ্জ করতে হবে? রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হবে। সেকেন্ড হচ্ছে আমার কমা এবং ইনভার্টেড কমা উঠে যাবে, উঠে এটার পরিবর্তে কনজাংশন বলবে। কি বলবে ভাইয়া? কনজাংশন বলবে। তারপরে 3 নাম্বার হচ্ছে আই, অর্থাৎ পার্সন। 3 নাম্বার হচ্ছে তোমার পার্সনের পরিবর্তন করতে হবে। তারপরে 4 নাম্বার হচ্ছে তোমার টেন্সের পরিবর্তন করতে হবে। টেন্স, এটা হচ্ছে 4 নাম্বার, টেন্সের পরিবর্তন করতে হবে। এবং সর্বশেষ এটা হচ্ছে 5 নাম্বার, আমার অ্যাডভার্বিয়াল অফ টাইমের পরিবর্তন করতে হবে। তো এই 5টা জায়গা যদি তুমি ভালো মতো চিনতে পারো এবং 5টা জায়গা যদি তুমি স্টেপ বাই স্টেপ শিখতে পারো, তাহলে তোমার ন্যারেশন কনভার্ট করা একদম ইজিয়ার একটা জিনিস। হ্যাঁ, তো চলো লক্ষ্য করি। দেখো, তো বলছিলাম তোমার কি কি টু কনভার্ট ইনটু ইনডিরেক্ট স্পিচ ইউ হ্যাভ টু লুক আফটার, মানে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করতে গেলে তোমাকে নিচের বিষয়বস্তুগুলো খেয়াল রাখতে হবে। এটা খাতায় নোট ডাউন করো, নোট ইট, নোট ডাউন করো, নোট ডাউন করো, নোট ডাউন করো যে ন্যারেশনে আমার যে 5টা বিষয়ের পরিবর্তন করতে হবে। প্রথমত রিপোর্টিং ভার্ব, দ্বিতীয়ত কনজাংশন, তৃতীয়ত পার্সন, চতুর্থত
টেন্স, পঞ্চম অ্যাডভার্বিয়াল অফ টাইম। এখন আমরা একটা একটা করে কম্পোনেন্টে আসবো। প্রথম আমার কি পরিবর্তন করতে হবে ভাইয়া? প্রথম হচ্ছে আমার রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। তাহলে রিপোর্টিং ভার্বে যে পরিবর্তন করতে হবে, আমরা জানি সেন্টেন্স 5 প্রকার। সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই না? তো আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব, তো এই 5 প্রকার সেন্টেন্সের স্ট্রাকচার ওয়াইজ আমাদের রিপোর্টিং ভার্ব বা আরো যে 5টা কম্পোনেন্ট আছে, রিপোর্টিং ভার্ব, কনজাংশন, পারসন, টেন্স, অ্যাডভার্বিয়াল অফ টাইম, এগুলো পরিবর্তিত হবে। হ্যাঁ, তো চলো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমার কি করা লাগবে? যদি বুঝি যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বিবৃতি সূচক বাক্য। এখন বিবৃতি সূচক বাক্য আবার দুই প্রকার হতে পারে, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, অর্থাৎ হ্যাঁ বোধক এবং না বোধক। হ্যাঁ, তো রিপোর্টিং ভার্বে অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল প্লাস অবজেক্ট বসবে। টোল প্লাস কি বসবে? অবজেক্ট বসবে। আর যদি তুমি সেইড ইউজ করো তাহলে তোমার অবজেক্ট ইউজ করা লাগবে না। তাহলে দেখো আমরা শিখে গেলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল প্লাস অবজেক্ট বসবে কোথায়? রিপোর্টিং ভার্বের পরিবর্তে। হ্যাঁ, রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে টোল প্লাস অবজেক্ট হবে বা সেইড হবে। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় কোটেশনের মধ্যে, অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি তুমি দেখো যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে? ইন্টারোগেটিভ যদি সেন্টেন্স থাকে তাহলে আমরা আস্কড ইউজ করব। কি ইউজ করব? আস্কড ইউজ করব। তেমনি ভাবে তুমি যদি সেন্টেন্সের এক্সপ্রেশন দেখে বুঝো, সেন্টেন্সে যদি তুমি এক্সপ্রেশন দেখে বুঝো যেটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে তোমার ইচ্ছাসূচক বাক্য। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে তোমার মূলত আদেশ, অনুরোধ, নিষেধ এই ইচ্ছাগুলো তোমার প্রকাশ করবে। হ্যাঁ, যেমন রিকোয়েস্টেড, দেখো যদি তোমার বোঝায় যে তোমার অনুরোধ করছে তাহলে তুমি দিবা রিকোয়েস্টেড। তারপরে দিবা অর্ডার, যদি দেখো তোমার কি অর্ডার দিচ্ছে, হ্যাঁ কোনো জিনিস অর্ডার দিচ্ছে, হ্যাঁ আদেশ দিচ্ছে। বা যদি তোমার মনে হয় যে উপদেশ দিচ্ছে তাহলে তুমি অ্যাডভাইস দিবা। আর যদি তুমি এক্সপ্রেশন না বুঝতে পারো ইম্পারেটিভ সেন্টেন্সে তাহলে টোল্ড এর পরে অবজেক্ট বসায় দিবা। কি দিয়ে দিবা? টোল্ড এর পরে অবজেক্ট বসায় দিবা। হ্যাঁ, যদি তুমি বুঝতে না পারো যে এখানে কি আদেশ বুঝিয়েছে নাকি তোমার উপদেশ বুঝিয়েছে নাকি তোমার নরমাল অনুরোধ বুঝিয়েছে, এই এক্সপ্রেশন গুলো যদি তুমি ধরতে ব্যর্থ হও তাহলে টোল প্লাস অবজেক্ট ইউজ করবা, তোমার মার কাটার কোনো ওয়ে নাই। তারপর আসি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে প্রার্থনা সূচক বাক্য। তো অপটেটিভ সেন্টেন্সে মূলত আমরা উইশ বা প্রে ইউজ করি। কি ইউজ করি? উইশ বা প্রে ইউজ করি। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে তোমার বিস্ময়সূচক বাক্য। কি? বিস্ময়সূচক বাক্য। বিস্ময়সূচক বাক্যে আমরা এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো ব্যবহার করি। এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো ব্যবহার করি। এক্সক্লেমড উইথ জয় হচ্ছে তোমার যদি আমার হচ্ছে যদি কোনো আনন্দ সূচক কোনো কথা বলতে যায় তখন আমরা এক্সক্লেমড উইথ জয় ইউজ করি বা এক্সক্লেমড উইথ প্লেজার ইউজ করি। বা আমাদের যদি কোনো দুঃখ সূচক বা দুঃখ রিলেটেড কোনো কিছু বলি তখন আমরা এক্সক্লেমড উইথ সরো ব্যবহার করি। বোঝা গেছে? আমরা কিন্তু পার্ট 1 নিয়ে আলোচনা করতেছি। তো রিপোর্টিং ভার্ব কোনটা ভাইয়া? এই যে রিপোর্টিং ভার্ব হচ্ছে 1 নাম্বারটা। তাহলে এটা আমরা দেখি যে এলেনা সেড টু তমা, এলেনা তোমাকে বলল আই হ্যাভ ডান দা ওয়ার্ক ইয়েস্টারডে, আমি গতকাল কাজটি শেষ করেছিলাম। তো এটা নরমালি আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। এই রিপোর্টেড স্পিচে দেখে বুঝতে পারছি যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে দেখো সেন্টেন্স চেনার উপায় কি? অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স? ইন্টারোগেটিভ যদি সেন্টেন্স থাকতো রিপোর্টেড স্পিচে তাহলে অবশ্যই কোয়েশ্চেন মার্ক থাকতো। এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি থাকতো তাহলে অবশ্যই এক্সক্লেমেশন মার্ক থাকতো। এক্সক্লেমেশন মার্ক কোনটা? যে এটা থাকতো। হ্যাঁ, তো এই দুইটার একটাও না। তারপরে যদি ইম্পারেটিভ সেন্টেন্স হতো তাহলে রিকোয়েস্ট বোঝাতো, অনুরোধ টাইপ কিছু বোঝাতো, যেটা আমরা ওই রিপোর্টেড স্পিচের যে সেন্টেন্সটা আছে সেন্টেন্স পরে আমরা বুঝতে পেরেছি এখানে অনুরোধের কোনো কিছুই বোঝায়নি বা এখানে কোনো প্রার্থনার কোনো কিছু বোঝায়নি। তাই আমরা বুঝতে পারছি যে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? টোল প্লাস অবজেক্ট অথবা সেইড। তার মানে আমরা পার্ট 1 একটু কমপ্লিট করি। আসো যে এলেনা, এলেনা, এলেনা তুমি দিতে পারো এলেনা সেইড অথবা এলেনা টোল্ড। কাকে? টোল্ড এর পরে সবসময় অবজেক্ট বসাতে হবে। কার অবজেক্ট? রিপোর্টিং স্পিচের অবজেক্ট অর্থাৎ রিপোর্টিং অবজেক্ট। তাহলে টোল্ড এর পরে অবজেক্ট বসাতে হবে। এলেনা কাকে বলছে? তোমাকে বলছে। এলেনা টোল্ড তমা। হ্যাঁ, তাহলে পার্ট 1 আমরা কনভার্ট করে শিখলাম। ওকে, আমাদের অ্যাপ্লাই করা শেষ পার্ট 1। এখন আসি আমরা পার্ট 2 তে। হ্যাঁ, পার্ট 2 তে আমাদের কনজাংশন ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয় ভাইয়া? বলো কনজাংশন। অর্থাৎ আমাদের কমা এবং ইনভার্টেড কমা উঠে যাবে, তার পরিবর্তে কি ব্যবহার করা হবে? কনজাংশন ব্যবহার করা হবে। হ্যাঁ,
একটা জিনিস মাথায় রাখো যে কনজাংশন মানেই দ্যাট, কনজাংশন মানে কি দ্যাট, কনজাংশন মানে কি দ্যাট। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে কি ব্যবহার করা হয় কনজাংশন হিসেবে দ্যাট, তারপরে অপটেটিভ সেন্টেন্সে কি ব্যবহার করা হয় কনজাংশন হিসেবে দ্যাট, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি ব্যবহার করা হয় কনজাংশন হিসেবে দ্যাট। তাহলে তোমার ব্যতিক্রম কোনটা, আমার দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH ওয়ার্ড বলবে অথবা ইফ প্লাস সাবজেক্ট বলবে, ইম্পারেটিভ সেন্টেন্সে টু বলবে, হ্যাঁ, এবং লেট থাকলে দ্যাট হবে। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সে টু আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH ওয়ার্ড বা ইফ প্লাস সাবজেক্ট। এখন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা একটু ভেঙে বলি। ধরো কিছু কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে যেটা WH কোশ্চেন দিয়ে শুরু হয়, যেমন হাউ আর ইউ, হু আর দ্য পারসন ইউ আর উইথ। তো এই ধরনের WH কোশ্চেন যদি থাকে তাহলে ওই WH ওয়ার্ডটাই আমরা কনভার্ট করার সময় কনজাংশন হিসেবে ব্যবহার করব, বোঝা গেছে? আর যদি ইয়েস নো কোশ্চেন থাকে, অর্থাৎ যেসব কোশ্চেন তোমার ইয়েস এবং নো তে অ্যানসার দেওয়া যায়, যেমন হচ্ছে উইল ইউ কাম উইথ মি টুমরো, তুমি কি কালকে আগামীকাল আমার সাথে আসবে, তাহলে আমি এটার অ্যানসার দিতে পারি ইয়েস অথবা নো। তো এই ধরনের সেন্টেন্সকে আমরা বলে থাকি ইয়েস নো কোশ্চেন। হ্যাঁ, তো ইয়েস নো কোশ্চেন যদি থাকে তাহলে ইফ এর পরে সাবজেক্ট ইউজ করতে হবে। ওকে, তাহলে আমাদের মনে রাখতে হবে কয়টা জিনিস, দুইটা জিনিস। একটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ যদি থাকে তাহলে WH ওয়ার্ড ব্যবহার করতে হবে কনজাংশন হিসেবে, অথবা ইফ প্লাস সাবজেক্ট ব্যবহার করতে হবে। আর কি তোমার ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে টু ব্যবহার করা হবে, আর বাকি সব ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে, দ্যাট ব্যবহার করতে হবে। তাহলে দেখো আমরা আবার চলে যাই, এটা তো আমরা প্রথম পার্ট কমপ্লিট করলাম, তাই না? তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে কি এখানে ইন্টারোগেটিভও নাই, এখানে তোমার কি নাই, এখানে তোমার ইম্পারেটিভও নাই, তার মানে অবশ্যই কনজাংশন হিসেবে কি ব্যবহার করা হবে, দ্যাট ব্যবহার করা হবে। তাহলে পার্ট 2 এর চেঞ্জটা কি হচ্ছে, এলেনা সেড দ্যাট, এলেনা সেড দ্যাট, অথবা এলেনা টোল্ড টমা দ্যাট। হ্যাঁ, তো পার্ট 2 এর অ্যাপ্লাইটা আমরা শিখে নিলাম। ওকে, তো কনজাংশনের অ্যাপ্লাইটাও আমরা শিখে নিলাম। এখন হচ্ছে পার্ট 3। পার্ট 3 এ কি বলছিলাম যে পারসন, হ্যাঁ, পারসনের পরিবর্তন। তো এখন আমাদের কয়েকটা সেন্টেন্স মনে রাখা লাগবে কবিতার ছলে। আমার সাথে সাথে সবাই একটু রিপিট করো যে ফার্স্ট পারসন ফলোজ দ্য সাবজেক্ট। কিচ্ছু বোঝা লাগবে না, তোমাদেরকে সব আমি চামচ দিয়ে উঠায় খাওয়াই দেবো, কোনো সমস্যা নাই, তোমাদের মাথায় কোনো প্রেসার পড়বে না। দেখো ফার্স্ট পারসন কাকে ফলো করবে, সাবজেক্টকে। জাস্ট আমার সাথে সাথে যা বলতেছি তা শুধু রিপিট করো। ফার্স্ট পারসন কাকে ফলো করবে, সাবজেক্টকে। সেকেন্ড পারসন কাকে ফলো করবে, অবজেক্টকে। থার্ড পারসন কাকে ফলো করবে, থার্ড পারসন কাউকে ফলো করবে না, ও হচ্ছে বিদ্রোহী। থার্ড পারসন হ্যাজ নো চেঞ্জ, তার মানে থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। এখন আসি, তোমরা বলবা হয়তোবা যে ফার্স্ট পারসন বলতে আমরা কি বুঝি। আসো আমরা ওই উদাহরণটা দিয়ে শিখি। হ্যাঁ, ওই উদাহরণটা দিয়ে শিখি। দেখো তো নরমালি আমরা আমাদের ফার্স্ট পারসন বলতে কি বুঝি, আই, উই, এটা হচ্ছে ফার্স্ট পারসন, রাইট? সেকেন্ড পারসন কি, ইউ, ইয়োর, এগুলো হচ্ছে সেকেন্ড পারসন। এবং থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বাদে বাকি যা আছে, রহিম, করিম, সগির, মগির যা আছে সবই কি তোমার থার্ড পারসন। হি, শি, ইট, দে, এগুলো সব থার্ড পারসন। তো ফার্স্ট পারসন ফলোজ দ্য সাবজেক্ট। এখন কোন সাবজেক্ট, ফার্স্ট পারসন ফলোজ দ্য রিপোর্টিং সাবজেক্ট। ফার্স্ট পারসন ফলোজ দ্য রিপোর্টিং সাবজেক্ট, অর্থাৎ আমার রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফলো করবে রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে। হ্যাঁ, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফলো করবে রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে। সেকেন্ড পারসন ফলোজ দ্য অবজেক্ট, তার মানে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফলো করবে রিপোর্টিং স্পিচের অবজেক্টকে। অর্থাৎ এখানে যদি আই এর বদলে ইউ থাকতো তাহলে তোমাকে ফলো করতো, আর এখানে যেহেতু আই আছে, আই মানে কি ফার্স্ট পারসন, তাহলে ফলো করবে কাকে, এলেনাকে। এখানে আইটাকে এলেনা, আইটাকে এলেনা। এখানে যদি ইউ থাকতো তাহলে তোমা হতো, ইউ থাকলে কি হতো, তোমা থাকতো। আর যদি এখানে হি থাকতো তার মানে হি কোনো পরিবর্তনই হতো না, হিটা হি হিসাবে বসে যেত, বোঝা গেল? আচ্ছা, তো এখন আসি, এলেনা সেড দ্যাট, এলেনা সেড দ্যাট। এখন আমাদের হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, তারপর অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, এগুলো শিখতে হবে। তো এখন তোমরা একটা চার্ট লক্ষ্য করো। হ্যাঁ, তোমরা একটা চার্ট লক্ষ্য করো, এখানে দেখো আমি প্রোনাউন চার্ট দিয়ে দিয়েছি। তো দেখো এটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, যে ফার্স্ট পারসন আই, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন হি। হ্যাঁ, আই, ইউ, হি, শি, ইট, উই, ইউ, দে। হ্যাঁ, এখানে একটু ঝাপসা দেখাতে পারে, বাট আমি বলে দিচ্ছি। আই, এখানে ইউ, হ্যাঁ, এখানে হি, শি, ইট, উই, তারপরে ইউ, তারপরে দে। ওকে, এটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, মানে হচ্ছে তোমার কর্তৃবাচক। হ্যাঁ, আর অবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন চিনবা এইভাবে যে অবজেক্ট প্রোনাউনকে যদি তুমি বাংলা করো তাহলে লাস্টে কে যুক্ত থাকবে, কি যুক্ত থাকবে ভাইয়া,
কে যুক্ত থাকবে। আই মানে আমি, মি মানে কি আমাকে, ইউ মানে কি তোমাকে, হিম মানে কি তাকে, হার মানে কি তাকে, ইট মানে কি ইহার ইহাকে। হ্যাঁ, তো এখানে সবগুলা যদি তুমি বাংলা করো, আস মানে কি আমাদেরকে, তো এই যে অবজেক্টিভ প্রোনাউনের যদি বাংলা করো তাহলে লাস্টে কে যুক্ত থাকবে। আর আরেকটা প্রোনাউন হচ্ছে পসেসিভ প্রোনাউন। হ্যাঁ, পসেসিভ মানে কি ধারণ করা। তো পসেসিভ প্রোনাউন চেনার উপায় হচ্ছে এটা যদি বাংলা করো লাস্টে র যুক্ত থাকবে। কি যুক্ত থাকবে? র যুক্ত থাকবে। যেমন আই মি মাইন মানে আমার, ইয়োর মানে কি তোমার, হ্যাঁ, হিজ মানে কি তার, তো লাস্টে কি যুক্ত আছে? র যুক্ত আছে। তাহলে আমার সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন এবং পসেসিভ প্রোনাউন চিনলাম। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, যদি তোমার রিপোর্টেড স্পিচে আই থাকে, ইউ থাকে, অর্থাৎ সাবজেক্ট প্রোনাউন থাকে, তাহলে পরিবর্তন করার সময় সাবজেক্ট প্রোনাউনই বসবে। এবং রিপোর্টেড স্পিচে যদি অবজেক্ট প্রোনাউন বসে তাহলে পরিবর্তন করার সময় অবজেক্ট প্রোনাউনের সাথেই বসবে, অর্থাৎ ভার্টিক্যালি যাবে, হ্যাঁ, লম্বা ভাবে যাবে। এবং রিপোর্টেড স্পিচে যদি পসেসিভ প্রোনাউন থাকে তাহলে পরিবর্তন করার মধ্যে এগুলোর মধ্যেই ব্যবহার করা হবে। হ্যাঁ, আমি তোমাকে সহজে উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। যেমন এখানে আই, হ্যাঁ, আইটা যদি কোনো ছেলে হয় তাহলে আইটা হয়ে যাবে হি। আইটা কি হয়ে যাবে? হি হয়ে যাবে, কারণ ফার্স্ট পারসন ফলো দ্য সাবজেক্ট। সাবজেক্ট ধরো কোনো ছেলে, তাহলে আইটা হিতে কনভার্ট হয়ে যাবে, আইটা হিতে কনভার্ট হয়ে যাবে। তেমনি ভাবে যদি তোমার রিপোর্টেড স্পিচে মি থাকে তাহলে মিটা হয়ে যাবে হিম। বোঝা গেছে? অর্থাৎ এই লম্বালম্বি ভাবে আমার পরিবর্তনটা করতে হবে। তো চলো আমরা অ্যাপ্লাইটা শিখিয়ে নিই। অ্যাপ্লাইটা শিখলেই তোমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, এলেনা সেড দ্যাট, এলেনা টোল্ড টমা দ্যাট। তার মানে এলেনা কি ছেলে না মেয়ে বলো তো? এলেনা একজন মেয়ে, আমি বুঝতে পারছি, তাই না? তাহলে আইটা কি? আইটা যেহেতু সাবজেক্টিভ প্রোনাউন, আমি জানি যে ফার্স্ট পারসন ফলো দ্য সাবজেক্ট। আইটা এখানে কে? এলেনা। তার মানে এলেনা সেড দ্যাট শি, বা এলেনা টোল্ড দ্যাট শি। তো শি লিখে এখানে আমরা ব্র্যাকেটে কার নাম দিয়ে দিব? এলেনার নাম। এখানে এ দিয়ে দিলাম, এখানে এ দিয়ে দিলাম। তার মানে আমরা 3 নাম্বার পরিবর্তনটা শিখে নিলাম। কারো কোনো প্রবলেম আছে? আশা করি নেই। তো চলো আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, এখানে তোমার পার্সোনাল এক্সাম্পল দেওয়া আছে। হি সেইড আই রাইট এ লেটার। দেখো, হি সেইড আই রাইট এ লেটার। দেখো, হি সেইড এর পরে কোনো অবজেক্ট দেয়নি, আমি সেইড এর পরে ডাইরেক্ট কনজাংশন দিয়েছি, হি সেইড দ্যাট। দেখো, আইটা হয়ে গেল কি? হি। কেন হি হয়ে গেল? ফার্স্ট পারসন ফলো দ্য সাবজেক্ট। এই যে ফার্স্ট পারসন কাকে ফলো করছে? সাবজেক্ট। এই সাবজেক্ট কে আছে? হি। তাহলে এই জন্য হি বসে গেল। বুঝা গেছে? তো এইভাবে মানে ন্যারেশন ইজ দ্যাট ইজি। তুমি যদি কম্পোনেন্টটা ভেঙে 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 বুঝো তাহলে কারো সাধ্য নাই তোমাকে ন্যারেশন আটকানোর। তো 3 নাম্বার চেঞ্জটা আমরা বুঝে গেলাম। 3 নাম্বার পার্টে যে চেঞ্জ করা দরকার সেই চেঞ্জটাও আমরা শিখে গেলাম। তো চলো এখন আমরা পরের পার্টে যাই। আচ্ছা, এটা হচ্ছে পারসন, তাই তো? আচ্ছা, এখন আমরা টেন্স শিখবো। টেন্স এটা হচ্ছে 4 নাম্বার পরিবর্তন। তো তোমরা নরমালি টেন্স হচ্ছে মুখস্থ করে থাকো, বা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমার হ্যাভ হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3, এইভাবে তোমরা মুখস্থ করে থাকো। কোন সময় গ্রামারের রুলস মুখস্থ করবে না। রুলস বুঝতে হবে এবং রুলসটা বোঝার মতো ক্যাপাবল থাকতে হবে এবং বুঝে তোমার সঠিকভাবে অ্যাপ্লাই করতে শিখতে হবে। তো আমি নরমালি তোমার রুলস কোনো মুখস্থ করাবো না। হ্যাঁ, তো তুমি টেন্স বোঝার আগে তোমাকে ভার্বের ফর্মটা আমি আরেকবার রিভাইজ দেওয়াইনি। আমার ভার্বের ফর্ম টোটাল কয়টা ভাইয়া? টোটাল হচ্ছে 5টা ফর্ম, V1, V2, V3, V4, V5। তো এটা রিভাইজ দেওয়ার কারণ তুমি কিছুক্ষণ পরেই টের পাবা। একটা V1 কে আমরা বলছি প্রেজেন্ট ফর্ম, তারপরে V2 কে বলছি পাস্ট ফর্ম, তারপরে V3 কে বলছি পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 কে বলছি জিরান্ড বা প্রেজেন্ট পার্টিসিপল, V5 কে বলছি ইনফিনিটিভ। হ্যাঁ, ইনফিনিটিভ। ওকে, তো এটার উদাহরণ আমরা দিই। গো, ওয়েন্ট, গন, গোয়িং, আর টু গো। অর্থাৎ এই দুটো ফর্মকে, প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্মকে আমরা বলি ফাইনাইট ভার্ব। কি বলি? ফাইনাইট ভার্ব। এবং গন, গোয়িং, টু গো এই তিনটা পার্টকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব।
তো তোমার ন্যারেশন বুঝতে গেলে আমার টেন্স যদি আমি ঠিকঠাক মতো বুঝতে চাই, 5টা কম্পোনেন্টস আমার জানা অতি জরুরি। তো V4 বা জেরান্ডের স্ট্রাকচার কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। এবং V5 এর স্ট্রাকচার কি? আমার 2 প্লাস ভার্বে বেস ফর্ম বসবে, 2 প্লাস ভার্বে বেস ফর্ম বসবে। বোঝা গেল? তো এখন আমরা টেন্সে চলে যাই। হ্যাঁ, এটা একটু সবাই খাতায় নোট ডাউন করে নাও, এটা একটু সবাই খাতায় নোট ডাউন করে নাও। মানে এই পার্টটুকু তুমি একটু পজ করে খাতায় নোট ডাউন করে নাও। হ্যাঁ, আমি মুছে ফেললাম। আচ্ছা, এখন আমরা টেন্সে যাব। টেন্স আমরা কোনো কিছু মুখস্থ করব না, স্ট্রাকচার মুখস্থ করব না, জাস্ট বুঝবো। হ্যাঁ, তো নরমালি টেন্স তোমার 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। আমরা সবাই জানি, রাইট? তো ফিউচার টেন্স এই ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কোনো কাজে লাগে না। আমার শুধু জানতে হবে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স সম্পর্কে। হ্যাঁ, তো আমার টেন্স 2 প্রকার, মানে আপাতত টেন্স 2 প্রকার। আপাতত মানে তোমার ন্যারেশন চেঞ্জের জন্য প্রেজেন্ট আর কি তোমার পাস্ট। এবং প্রেজেন্ট আর পাস্টের কয়টা করে ভাগ আছে? 4টা করে ভাগ আছে। কি কি বলো তো? প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট, তারপরে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, তারপরে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। হ্যাঁ, তো প্রেজেন্ট ইনডিফিনিটে মূলত আমরা ভার্বের V1 ফর্ম ব্যবহার করি। কি ব্যবহার করি? V1 ফর্ম। তেমনি ভাবে পাস্ট ইনডিফিনিটে আমরা V2 ফর্ম ব্যবহার করি। যেমন আই গো টু কলেজ, এটা হবে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং আই ওয়েন্ট টু কলেজ, এটা হবে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তোমার চিরন্তন সত্য বা অভ্যাসগত কোনো ঘটনা বা বর্তমান কালের কোনো নরমাল ঘটনাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে থাকি। ওকে, এবং পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে তোমার অতীতকালের সাধারণ কোনো ঘটনাকে বোঝানো হয়ে থাকে। আর কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সে তোমার নিয়ম হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। হ্যাঁ, ভার্বের সাথে কি যুক্ত থাকবে? আইএনজি যুক্ত থাকবে। তো ভার্বের সাথে আইএনজি যুক্ত যে ফর্মটা, ভার্ব ফর্মটাকে আমরা কি বলি? V4 বলি। কি বলি? V4 বলি। V4 মানে কি? তোমার জেরান্ড। V4 মানে কি? জেরান্ড। তো কন্টিনিউয়াস, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে am is are বলবে। কি বলবে? am অথবা is অথবা are। আর যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে was are বলবে। কি বলবে? was অথবা were বলবে, was অথবা were বলবে। হ্যাঁ, তো এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তেমনি ভাবে পারফেক্ট, পারফেক্ট টেন্সে তোমার সবসময় V3 বলবে। কি বলবে? V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ওকে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে হ্যাভ বা হ্যাজ থাকবে। আর যদি পাস্ট পার্টিসিপল হয় তাহলে হ্যাড বসবে। কি বসবে? হ্যাড প্লাস V3 বসবে। হ্যাঁ, হ্যাভ কখন বলবে? ফার্স্ট এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে সবসময় আমরা হ্যাভ ব্যবহার করি, আর থার্ড পারসনের ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করি। আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি থাকবে। হ্যাঁ, আচ্ছা, ভার্ব প্লাস আইএনজি থাকবে যেহেতু কন্টিনিউয়াস। আর পারফেক্ট টেন্সের একটা ভাইব থাকবে। তো তোমার এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকবে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাড বিন থাকবে। হ্যাঁ, হ্যাড বিন থাকবে। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, জাস্ট একটাই পার্থক্য, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন বসে আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে। আর এখানে আরেকটা জিনিস যুক্ত হবে, সিন্স বা ফর। সিন্স বা ফর, সিন্স বা ফর, সিন্স অথবা ফর। আমরা সিন্স ব্যবহার করি নির্দিষ্ট সময় বোঝানোর জন্য, অর্থাৎ পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি। আর পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি, অর্থাৎ অনির্দিষ্ট সময় বোঝানোর জন্য। যেমন উই হ্যাভ বিন স্টাডিং সিন্স 8 AM। এখানে আমি সিন্স কেন ইউজ করলাম? কারণ 8 AM আমি ক্লক টাইম বুঝাইছি, অর্থাৎ আমার সময়টা নির্দিষ্ট। আর আমি যদি বলি উই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, তো এটা হবে অনির্দিষ্ট। কোন 2 আওয়ার্স? সকালের, বিকালের, দুপুরের নাকি রাতের? কোন 2 আওয়ার্স? তোমার সোমবারের, মঙ্গলবারের, বুধবারের নাকি বৃহস্পতিবারের? তো আমি এখানে স্পেসিফিক করে কোনো কিছু বোঝাইনি। তো যেহেতু আমার তোমার টাইমটা আনস্পেসিফিক আছে তাই আমরা ফর ইউজ করেছি। হ্যাঁ, আর যদি স্পেসিফিক থাকে তাহলে সিন্স ইউজ করব। ওকে, তো এই তো গেল স্ট্রাকচার। এখন আসি রুলসে।
এখন আসি রুলসে। সবসময় মনে রাখবা সকল ধরনের প্রেজেন্ট টেন্স আমরা ইনডিরেক্ট করার সময় পাস্ট টেন্সে কনভার্ট করি। কি করি? পাস্ট টেন্সে কনভার্ট করি। অর্থাৎ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে কি করব? পাস্ট ইনডিফিনিটে কনভার্ট করব। হ্যাঁ, আবার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে কি করব? পাস্ট কন্টিনিউয়াস করে দিব। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে কি করব? পাস্ট পারফেক্টে কনভার্ট করে দিব। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে কি করব? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কনভার্ট করে দিব। সকল প্রেজেন্ট পাস্টে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, আর পাস্টের ক্ষেত্রে তোমার ওয়ান স্টেপ ডাউন রুল ফলো হবে। কি ফলো হবে? পাস্টের ক্ষেত্রে ওয়ান স্টেপ ডাউন, এই রুলটা ফলো হবে। তো ওয়ান স্টেপ ডাউন রুল কিভাবে ফলো করতে হবে? অর্থাৎ পাস্ট ইনডিফিনিট যদি থাকে, ইনডিফিনিটের ওয়ান স্টেপ ডাউনে কি আছে? পারফেক্ট। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন পাস্ট পারফেক্টের ওয়ান স্টেপ ডাউনে কিছু আছে? নাই। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ওয়ান স্টেপ ডাউনে কিছু আছে? নাই। তার মানে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমার সকল প্রেজেন্ট হয়ে যাবে পাস্ট। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমার ওয়ান স্টেপ ডাউন রুল ফলো হবে। অর্থাৎ তোমার পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট ইনডিফিনিট হলে আমার পাস্ট পারফেক্ট হবে, আর পাস্ট কন্টিনিউয়াস হলে আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এ তোমার রূপান্তর করতে হবে বা কনভার্ট করতে হবে। বোঝা গেল? 4 নম্বরে তোমার কনফিউশন ক্লিয়ার হলো? আচ্ছা, তো আমি স্ট্রাকচার এই জন্য দেখাচ্ছি যেন তোমার কনভার্ট করতে সুবিধা হয়। অর্থাৎ তোমার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজার থাকে, তোমার পাস্ট কন্টিনিউয়াসে যে কি ব্যবহার করতে হবে? ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হবে। বোঝা গেল? তো টেন্স আমাদের ক্লিয়ার। এখন আমাদের অ্যাপ্লাইয়ে যাব, আমরা অ্যাপ্লাইয়ে যাব। আচ্ছা, এখানে অ্যাপ্লাই চলে যাই। তো দেখো, এলেনা সেড দ্যাট শি, অর্থাৎ 3 নম্বর পর্যন্ত আমরা করলাম। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। আই হ্যাভ ডান তার মানে কি? এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। দেখো হ্যাভ প্লাস ভি3 আছে, হ্যাভ প্লাস কি আছে? ভি3 আছে। তার মানে কি? সকল প্রেজেন্ট হয়ে যাবে পাস্ট। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট থাকলে কিসে কনভার্ট করতে হবে? পাস্ট পারফেক্ট, তাই না? তাহলে শি হ্যাভ ডান হয়ে যাবে হ্যাড ডান। কি হয়ে যাবে? শি হ্যাড ডান। কি হবে? শি হ্যাড ডান the work, তার মানে 4 নম্বর পরিবর্তন আমরা বুঝতে পারলাম। পেরেছি কিনা? আচ্ছা আসো, এখন দেখো আচ্ছা কোথায় ছিলাম? আচ্ছা টেন্সে, তাই তো? তো এখন দেখো, তো আমরা সকল প্রেজেন্ট গুলো পাস্টে কনভার্ট করে দিলাম এবং সকল পাস্টে আমরা হচ্ছে ওয়ান স্টেপ ডাউন রুল ফলো করলাম। তার মানে টেন্স আমাদের কমপ্লিট। এখন আমরা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম, অর্থাৎ আমাদের লাস্ট কম্পোনেন্ট ন্যারেশনের যে 5 নাম্বার পার্টটা পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল অফ টাইম। অ্যাডভার্বিয়াল অফ টাইম অর্থাৎ তোমার কাছের যে শব্দগুলা তোমার কাছের জিনিস নির্দেশ করে, সেটাকে দূরত্ব সূচক শব্দে কনভার্ট করতে হবে। অর্থাৎ নৈকট্য সূচক শব্দকে আমার দূরত্ব সূচক শব্দতে কনভার্ট করতে হবে। তাহলে আমার যদি দিস থাকে হবে দ্যাট, অ্যাগো থাকলে বিফোর, কাম থাকলে গো, দিস থাকলে দোস, টুডে থাকলে দ্যাট। আমি এখানে কিছু স্পেসিফিক অ্যাডভার্বিয়াল অফ টাইম আমি তোমার স্টার্ট দিয়ে দিচ্ছি। টুডে, টুমোরো, ইয়েস্টারডে, টুনাইট, নাও, এগুলো বেশি আসে, এগুলো সবসময় বেশি আসে, অ্যাগো বিফোর বেশি আসে। হ্যাঁ, তো এগুলো তোমরা ভালো মতো আয়ত্ত করতে হবে। যে টুমোরো থাকলে দ্য নেক্সট ডে বা দ্য ফলোইং ডে বসবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে বসবে, নাও থাকলে দেন বসবে। বোঝা গেছে? তো এখন আসলে আমরা অ্যাপ্লাই শিখি। দেখো, হি সেড টু মি আই উইল গো টু মার্কেট টুমোরো। তাহলে দেখো আমার পরিবর্তন করার সময় দেখো হি টোল্ড মি, ওরা এখানে টোল্ড ইউজ করছে, তাই দেখো পরে তোমার অবজেক্ট বসাইছে। যদি টোল্ড ইউজ না করতে, যে সেড বসাতো, তাহলে এখানে কিন্তু মিটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। হি টোল্ড মি দ্যাট, এই যে এটা উঠে কি বসছে? দ্যাট বসছে, যেহেতু এটা তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। আইটা ফার্স্ট পারসন ফলোজ দা কি? সাবজেক্ট। আইটা দেখো হি হয়ে গেছে, ফার্স্ট পারসন ফলোজ দা সাবজেক্ট হি। উইলটা হয়ে যাবে উড, উইলটা কি হয়ে যাবে? উড। হি উড গো টু মার্কেট টুমোরো, টুমোরোর বদলে কি বলবে? দেখো টুমোরোর বদলে দ্য নেক্সট ডে বা দ্য ফলোইং ডে বলবে। তাহলে দেখো দ্য নেক্সট ডে, দ্য ফলোইং ডে বসে গেছে। তার মানে আমার 5টা কম্পোনেন্ট আমরা খুব সুন্দরভাবে আয়ত্ত করে নিলাম। এখন আসো আমরা প্যাসেজ ন্যারেশনে আমাদের কি কি এক্সট্রা ইনফরমেশন জানা দরকার, তো চলো দেখে নিই। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে চেঞ্জ অফ 5 টাইপস অফ সেন্টেন্স, অর্থাৎ আমাদের যে 5 টাইপের সেন্টেন্স আছে, যেমন হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। তো এই 5 টাইপের সেন্টেন্স আমাদের কিভাবে পরিবর্তন করতে হবে সেটা আমরা দেখে নিই। আমরা মুখস্থ করব না, আমরা 5টা কম্পোনেন্ট চেঞ্জ করা শিখে গিয়েছি, এখন জাস্ট আমরা অ্যাপ্লাই করব। আসো আমরা দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্সে এই যে এগুলো, এই রুলস মুস কোনো মুখস্থ করার দরকার নেই, অলরেডি আমরা রুলস বুঝে গেছি। দেখো হি সেইড,
সে বললো আই ডু নট নো হোয়ার টু গো, আমি জানি না কোথায় যেতে হবে। তার মানে কি এখানে আমি আমার প্রথমে হচ্ছে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হবে, তাই তো 1 নাম্বার। হি সেড দ্যাট দিতে পারি বা হি টোল্ড মি দ্যাট দিতে পারি। তো এই কমা এবং ইনভার্টেড কমা উঠে দ্যাট বসালাম, যেটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আই ফার্স্ট পারসন ফলো দ্য সাবজেক্ট, এই যে হি কে ফলো করছে, দেখো হি বসে গেছে। ডুটা হয়ে যাবে ডিড, অর্থাৎ সকল প্রেজেন্ট কি হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে। প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিটে দিব। ডুটা হয়ে যাবে ডিড। নট নো ওয়্যার টু গো, এই যে ডিড নট নো ওয়্যার টু গো, বোঝা গেছে? তেমনি ভাবে মাদার সেড টু মি ইউ উইল স্টাডি হার্ড, মাদার টোল্ড মি দ্যাট, এই যে ইউ সেকেন্ড পারসন ফলোস দ্য অবজেক্ট, কাকে ফলো করবে, মি কে। কাকে ফলো করবে, মি কে। হ্যাঁ, মিকে ফলো করবে। মি মানে কি, আমি। তো আমি বলছিলাম যে সাবজেক্টিভ ফর্ম থাকলে সাবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। দেখো এখানে কি আছে, সাবজেক্টিভ ফর্ম মানে তুমি আছে, তার মানে এই মিটাও, মি এর সাবজেক্টিভ ফর্ম কোনটা, আই। মি মানে আমাকে, আই মানে আমি। তো এখানে দেখো আই ব্যবহার করা হয়েছে। ইউ উইল এর বদলে উড ব্যবহার করা হয়েছে, ইউ উড স্টাডি হার্ড, বোঝা গেছে? তার মানে এখন আসো, হি সেড আই উইল ডু দ্য সাম, সেম ভাবে হি টোল্ড মি দ্যাট, আই উইল হয়ে যাবে উড। হ্যাঁ, এই যে আইটা হয়ে যাবে হি, কেন হি হয়ে যাবে, ফার্স্ট পারসন ফলো দ্য সাবজেক্ট। এই দেখো আই কাকে ফলো করছে, হি কে, দেখো হি বসে গেছে, হি উড ডু দ্য সাম। ওকে, তারপরে দেখো মাই ফাদার সেড দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এন্ডেড ইন 1945। মাই ফাদার সেড দ্যাট, দেখো সেড এখানে যদি টোল্ড দিত তাহলে টোল্ড মি দ্যাট হতো। হ্যাঁ, এখানে যেহেতু তোমার অবজেক্টে স্পেসিফাইড না, তো এখানে সেড দিয়ে দিছে, সেড দ্যাট দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ended in 1945। দেখো এখানে কেন চেঞ্জ হয়নি, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এন্ডেড। এখানে তো তোমার কোশ্চেন আসতে পারে যে এখানে তো তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট তো পাস্ট পারফেক্ট হয়ে যাওয়ার কথা ভাই, আপনি বলছিলেন। তাহলে এটা কেন চেঞ্জ হয়নি, কারণ এটা চিরন্তন সত্য ঘটনা। চিরন্তন সত্য ঘটনা কখন চেঞ্জ হয় না, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 1945 সালে এন্ড হয়েছিল। হ্যাঁ, তো চিরন্তন সত্য ঘটনার ক্ষেত্রে তোমার টেন্সের কোনো পরিবর্তনের দরকার নাই। এই যে দেখো দা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এন্ডেড ইন 1945, তার মানে একটা জিনিস নোট ডাউন করে নাও, যদি চিরন্তন সত্য বোঝায় তাহলে যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তো এটা চিরন্তন সত্য। চিরন্তন সত্য কখন চেঞ্জ করার দরকার আছে? তুমি কি বলতে পারবা যে দ্য সান ওয়াজ রাইজিং ইন দ্য ইস্ট, এভাবে বলতে পারবা? পারবা না। তো চিরন্তন সত্য যেটা থাকবে সেটা, সেক্ষেত্রে আমার কোনো ধরনের টেন্সের পরিবর্তন হবে না। ওকে, গেল। এখন আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, এই রুলস টুলস বলার দরকার, মুখস্থ করার দরকার নেই, অলরেডি আমরা রুলস শিখে নিছি। দেখো টিচার সেড হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক। আমি বলছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার হয়, একটা হচ্ছে তোমার একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ তুমি যদি কোশ্চেন করো তাহলে ইয়েস এবং নোতে অ্যান্সার দিতে পারবা, আর একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। এখানে কি কোনো ডাব্লিউএস কোশ্চেন আছে? ডাব্লিউএস কোশ্চেন হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্ক করেছো? ইয়েস অথবা নোতে অ্যাপ্লাই মানে রিপ্লাই দেওয়া যায়, রাইট? তো আমার ফার্স্ট কাজ কি, এখানে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করা। আমি বলছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে তোমার রিপোর্টিং ভার্বের সর্বপ্রথম পরিবর্তন করতে হবে, এবং রিপোর্টিং ভার্ব কি দিতে হবে, আস্ক দিতে হবে। তাহলে দেখো টিচার আস্কড, তারপর আমি বলছিলাম যে ইয়েস নো কোশ্চেন যদি থাকে তাহলে ইফ প্লাস সাবজেক্ট বসবে। দেখো এই যে ইফ প্লাস সাবজেক্ট বসছে, ইফ আই হ্যাড। হ্যাঁ, ইফ আই হ্যাড, তো আইটা কোথা থেকে আসলো, এখানে পার্সনে চেঞ্জ হয়েছে। ইউ সেকেন্ড পারসন ফলোস দ্য অবজেক্ট, টিচার সেড হ্যাভ ইউ ডান। ইউটাকে, ইউটা তো আমি না, এখানে বলতেছে টিচার বলতেছে, আমি বলতেছি তোমাকে যে হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্ক করেছো? তার মানে এখানে তুমিটা কে, তোমার কাছে তো তুমিটা আমি, তাই না? তো এই জন্য এখানে আই হয়ে গেছে, ইফ প্লাস সাবজেক্ট, এখানে আই হয়েছে। ইফ আই হ্যাড, হ্যাভটা হয়ে গেছে হ্যাড। হ্যাঁ, অর্থাৎ এখানে হ্যাভ ডান, অর্থাৎ হ্যাভ প্লাস V3 আছে, হ্যাভ প্লাস V3 আছে। তো হ্যাভ প্লাস V3 মানে কি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে কি, পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি, হ্যাড প্লাস V3। তো এই যে দেখো ইফ আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, ইফ আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, বোঝা গেছে? তো এই জন্য এখানে ইফ প্লাস সাবজেক্ট বসলো প্লাস হ্যাড ডান বসলো, বোঝা গেল? আচ্ছা, তারপরে আসি, আর ইউ প্রিপেয়ার্ড নাও, রাতুল আর ইউ প্রিপেয়ার্ড নাও। দেখো এই ধরনের যখন কোলন দিয়ে কোনো জিনিস থাকবে, অর্থাৎ যেখানে কোনো তোমার অবজেক্ট থাকবে না, সেইট থাকবে না, সেক্ষেত্রে তুমি আস্কিং দিবা। কি দিবা, আস্কিং। তার মানে এটা কন্টিনিউয়াস আছে। হ্যাঁ, এই যে রাতুল ইজ আস্কিং, রাতুল ইজ আস্কিং, বাকিটা সেম হবে। রাতুল ইজ আস্কিং আর ইউ প্রিপেয়ার্ড নাও, তুমি কি এখন প্রিপেয়ার্ড? তার মানে কি, এটাও ইয়েস তো কোশ্চেন, তাহলে ইফ প্লাস সাবজেক্ট বলবে। দেখো ইফ ইউ আর প্রিপেয়ার্ড দেন, নাওটা কি হয়ে গেছে, দেন, এটা অ্যাডভার্বিয়াল অফ টাইম। হ্যাঁ, তো এইভাবে আস্তে আস্তে আমাদের পরিবর্তন শিখতে হবে। তেমনি ভাবে এখানে হি সেড টু মি আছে, when you will go home। তাহলে দেখো আমি বলছিলাম যে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর একটা হচ্ছে তোমার ডাব্লিউএস কোশ্চেন। তো এখানে দেখো ডাব্লিউএস কোশ্চেন আছে, তো ডাব্লিউএস কোশ্চেনটাই তোমার কনজাংশন হিসেবে ব্যবহার হয়ে যাবে। তাহলে দেখো হি আস্কড মি when, এই যে whenটা when বসে গেছে, when I would
হ্যাঁ, ইউটা হয়ে গেছে আই, ইউটাকে সেকেন্ড পারসন ফলোজ দ্য অবজেক্ট, এই যে দেখো অবজেক্টকে এখানে মি, মি এর সাবজেক্টিভ ফর্ম কি আই, when I would go home, উইলটা হয়ে গেছে কি উড, হ্যাঁ, তারপরে ক্যান আই হ্যাভ দ্য নিউজপেপার প্লিজ। তো দেখো এই ধরনের সেন্টেন্সে অর্থাৎ কোনো ডিরেক্ট স্পিচে যদি কোনো সাবজেক্ট না থাকে তাহলে আমরা দ্য স্পিকার, দ্য গেস্ট এই ধরনের তোমার সাবজেক্ট আমরা বানায় নিতে পারি বা নিজের মন মতো লিখতে পারি। হ্যাঁ, তো নরমালি তোমরা দ্য স্পিকার দিবা বা দ্য গেস্ট দিবা। দ্য স্পিকার আস্কড, দ্য স্পিকার আস্কড ফর দ্য নিউজপেপার, ক্যান আই হ্যাভ দ্য নিউজপেপার প্লিজ। হ্যাঁ, তো এই ধরনের কোনো রিকোয়েস্ট যদি বোঝায়, তো রিকোয়েস্ট বোঝালে তোমরা আস্ক ফর দিবা, কি দিবা আস্ক ফর দিবা। এটা একটু ব্যতিক্রম, এটার সাথে রুলসের তেমন কোনো মিল নেই। হ্যাঁ, এখন ইম্পারেটিভ সেন্টেন্সে আমি বলছিলাম যে রিকোয়েস্ট, কমান্ড, তারপরে হচ্ছে অর্ডার, থ্রেট এগুলো বলবে। হ্যাঁ, প্রপোজ বলবে, সাজেস্ট বলবে, এগুলো মুখস্থ করার দরকার নেই, তোমরা যদি দেখো মাই ফাদার সেড টু মি গো হোম অ্যাট অনস, আমার বাবা আমাকে বললো দ্রুত বাড়ি যাও, তার মানে কি এটা অর্ডার দিল না? তাহলে দেখো মাই ফাদার অর্ডারড মি, দেখো অর্ডারড মি ইম্পারেটিভ সেন্টেন্সে বলছিলাম কনজাংশনে কি বসবে টু বসবে, তাই না? টু বসবে এবং টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তাহলে দেখো গোটা গোই থাকলো, টু গো হোম অ্যাট অনস, বোঝা গেল? আরেকটা খেয়াল করি, হি সেড ফ্রেন্ডস লেন্ড মি ইওর এয়ার্স। হ্যাঁ, আচ্ছা, তো ফ্রেন্ডস, ফ্রেন্ডস মানে কি সম্বোধন করা। তো এরকম যখন সম্বোধন থাকবে তখন তোমরা অ্যাড্রেসিং দিবা, কি দিবা অ্যাড্রেসিং দিবা। এটা হচ্ছে প্যাসেজ ন্যারেশনের একটা রুলস। অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ড, তাদেরকে ফ্রেন্ড হিসেবে সম্বোধন করে। হি রিকোয়েস্টেড, এখানে রিকোয়েস্ট বোঝাইছে, হ্যাঁ, লেন্ড মি ইওর এয়ার্স, হি রিকোয়েস্টেড দেম টু লেন্ড হিম দেয়ার এয়ার্স। তো যখন তুমি বুঝবা না যে এখানে রিকোয়েস্ট বোঝাইছে কিনা তখন তুমি টোল্ড প্লাস অবজেক্ট দিয়ে দিবা। হ্যাঁ, অর্থাৎ হি টোল্ড দেম টু লেন্ড হিম দেয়ার এয়ার্স, এভাবে দিলেও তোমার কারেক্ট হবে। ওকে, দেখো লেট, লেট যুক্ত সেন্টেন্সে তোমরা প্রপোজড ইউজ করবা, কি ইউজ করবা প্রপোজড ইউজ করবা। হ্যাঁ, যে আই প্রপোজড টু হিম দ্যাট উই শুড হ্যাভ সাম টি, অর্থাৎ লেট যদি থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে, যদি লেট থাকে তাহলে তোমার দ্যাট বসবে, কি বসবে দ্যাট বসবে। ইম্পারেটিভ সেন্টেন্সে লেট থাকলে কনজাংশন দ্যাট বসবে, এই দেখো কনজাংশন দ্যাট বসছে। এবং লেট থাকলে অবশ্যই পরবর্তীতে তোমার শুড ব্যবহার করতে হবে। যে আই প্রপোজ টু হিম, আই প্রপোজ টু হিম আমি তাকে প্রপোজ করলাম, হ্যাঁ, বা প্রস্তাব দিলাম। দ্যাট যে, উই, হ্যাঁ, আজটা হয়ে গেছে উই, আজটা কি তোমার ফার্স্ট পারসন ফলোজ দ্য সাবজেক্ট, সাবজেক্টটাকে আই। হ্যাঁ, তো আজ হচ্ছে তোমার কি আমাদেরকে, আজ মানে কি আমাদেরকে, অর্থাৎ এখানে অবজেক্টিভ ফর্মে আছে, অবজেক্টিভ ফর্মটা কি হয়ে যাবে সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে। তো সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, আছে সাবজেক্টিভ ফর্ম কি উই। তো উই এর পরে সবসময় কি বসবে শুড বসবে, হ্যাভ সাম টি। শুড কেন বসলো? লেট থাকলে শুড বসবে, লেট থাকলে কি বসবে শুড বসবে, বা লেট থাকলে মাইট বি অ্যালাউডও বসতে পারে। দেখো এই যে সেম জিনিস, let him do whatever he likes, he said that, সে বললো যে he might be allowed to do whatever he liked। হ্যাঁ, তো আমরা এটা জিনিস বুঝতে পারছি যে লেট যদি থাকে হয় আমরা শুড ব্যবহার করব, না হয় আমরা মাইট বি অ্যালাউড ব্যবহার করব। ওকে, তো নেক্সট ইয়াতে যাই, যে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে কি তোমার হচ্ছে প্রার্থনা সূচক বা ইচ্ছা সূচক বাক্য। তো এটা তোমার মুখস্থ দরকার নাই। হি সেড টু মি মে ইউ বি হ্যাপি, তো এখানে তোমার রিপোর্টিং ভার্বে কি বলবে উইশ বলবে বা প্রেজ বলবে। দেখো হি উইশ দ্যাট বা হি প্রেড দ্যাট, তো মেটা হয়ে যাবে কি মাইট। আই কেন হলো কারণ সেকেন্ড পারসন ফলোজ দ্য অবজেক্ট। দেখো ইউ এর অবজেক্ট কোনটা মি, মি এর সাবজেক্টিভ ফর্ম কোনটা আই, এই যে আই মাইট বি হ্যাপি, বোঝা গেল? তেমনি ভাবে হি সেড টু ইউ মে গড ব্লেস ইউ, সেম ভাবে হি প্রেড, প্রেড দ্যাট, গড থাকলে তোমার প্রে বলবে। ওকে, হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস ইউ। তো এইভাবে তোমার হচ্ছে আমরা অপটেটিভ সেন্টেন্স গুলো চিনলাম। এক্সক্লেমেটরি থাকলে এক্সক্লেম উইথ সরো, গ্রিফ এগুলো থাকবে, এটা তোমার মুখস্থ করার দরকার নাই। তো ডিরেক্ট স্পিচে আমরা যাই, হি সেড হোয়াট এ নাইস বার্ড, হি এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেম উইথ জয়, যদি তোমার আনন্দ প্রকাশ পায় তাহলে এক্সক্লেম উইথ জয় দিবা। এক্সক্লেম উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড। তো এই ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করে ফেলবো কিভাবে, হোয়াট এ নাইস বার্ড, ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড। প্রেজেন্ট যেহেতু আছে তার মানে আমরা পাস্টে কনভার্ট করে ফেলবো। হ্যাঁ, ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড। যেমন ব্রাভো, ওয়েল ডান, দে ক্রাইড, দে অ্যাপ্লাউডেড। অ্যাপ্লাউডেড মানে কি প্রশংসা করা, অ্যাপ্লাউডেড মানে কি প্রশংসা করা, যে সাবাস, আমরা বলি না যে সাবাস বেটা, তো এটা হচ্ছে তোমার প্রশংসা করছে। তো প্রশংসা টাইপ কোনো কিছু বোঝালে অ্যাপ্লাউডেড দিই আমরা, কি দিই অ্যাপ্লাউডেড দিই, মানে প্রশংসা করা। দে অ্যাপ্লাউডেড হিম দ্যাট হি হ্যাড ডান ওয়েল, হি হ্যাড ডান ওয়েল, ওয়েল ডান মানে কি হি হ্যাড ডান ওয়েল। তো এইভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স তোমার কনভার্ট করব। এখন আমরা প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে কিছু কিছু কম্পোনেন্ট মনে রাখবো। যে প্যাসেজ ন্যারেশনে গ্রিটিংস বোঝাতে
আমরা গুড মর্নিং ব্যবহার করি, গুড বাই ব্যবহার করি, থ্যাংক ইউ ব্যবহার করি, কনগ্রাচুলেশন ব্যবহার করি, ইয়েস নো ব্যবহার করি, হোয়াট ব্যবহার করি, হোয়াট অ্যাবাউট ইউ ব্যবহার করি, বাই আল্লাহ বা বাই গড ব্যবহার করি। তো এই ক্ষেত্রে আমার কনভার্ট করার সময় গুড মর্নিং এর জায়গায় আমার উইশ বা উইশড ব্যবহার করতে হবে, গুড বাই এর জায়গায় বেট বা বিট ব্যবহার করতে হবে, থ্যাংক ইউ এর জায়গায় নরমালি থ্যাংক ইউজ করি, কনগ্রাচুলেশন এর জায়গায় কনগ্রাচুলেটেড ব্যবহার করি, ইয়েস নো এটা ইম্পর্টেন্ট, এটা স্টার দিয়ে রাখলাম। ইয়েস নো এর ক্ষেত্রে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ব্যবহার করতে হবে। হোয়াট অ্যাবাউট ইউ জিজ্ঞেস করলে ওয়ান্টেড টু নো দিবা, বাই আল্লাহ দিলে সোয়ার বাই আল্লাহ বা সোয়ার বাই গড দিবা। হ্যাঁ, তারপরে আমার আরো কিছু জিনিস মাথায় রাখতে হবে প্যাসেজ নারেশন সলভ করার ক্ষেত্রে। when sentence of the same kind occur consecutively, অর্থাৎ তোমার একজন বক্তা বা স্পিকার যদি বারবার কোনো ডিরেক্ট স্পিচ থাকে স্পিকারের, যেমন আমি বারবার বলতেছি যে আমি আজকে বাজারে এসেছিলাম, বাজারে এসে মাছ কিনলাম, মাছ কেনার পর আমি একটু সবজি কিনতে গেলাম, এই যে আমি বারবার বলতেছি, স্টেটমেন্ট দিচ্ছি, তো এটা হচ্ছে কনজিকিউটিভলি। কনজিকিউটিভলি মানে কি, তোমার ক্রমাগতভাবে, ক্রমান্বয়ে যদি কোনো ঘটনা প্রকাশ পায় যে সেন্টেন্স অফ দ্য সেম কাইন্ড অকার কনসিকিউটিভলি ইন রিপোর্টেড স্পিচ, উই হ্যাভ টু ইউজ অ্যাডেড দ্যাট। তো প্রথমে ব্যবহার করব অ্যাডেড দ্যাট, তারপরে ব্যবহার করব অলসো অ্যাডেড দ্যাট, তারপরে হচ্ছে ফার্দার অ্যাডেড দ্যাট ব্যবহার করব। হ্যাঁ, এবং কিছু কিছু ভ্যারাইটিস অফ ভার্বস আছে যেগুলো কোনো পরিবর্তন হয় না, যেমন সাই, গ্রোন, রিটোট, মারমার। হ্যাঁ, রিটোট মানে গড়গড় করা বা গর্জন করা। হ্যাঁ, মারবার মানে তোমার দাঁত কিটমিট করা, এটাকে বলে মারবার। এগুলো হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশনটা এই যে উই হ্যাভ টু কিপ দেম অ্যাজ দে আর, অর্থাৎ এই এক্সপ্রেশনটা সবসময় যা আছে সেটাই থাকবে। রিটোট, মারমার, গ্রোন এগুলোর কখনো পরিবর্তন হবে না, এবং এটা ওইভাবেই ইনডিরেক্ট করার সময় প্যাসেজ ন্যারেশনে রেখে দিতে হবে। তো আমাদের মোটামুটি প্যাসেজ ন্যারেশনে সবকিছু সলভ হয়ে গেছে। এখন আমরা অ্যাপ্লাই শিখবো, যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় প্যাসেজ ন্যারেশন। দেখো, follow my example, she said as we shook hands and never eat more. ও আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবা যে কোনো সময় প্যাসেজ ন্যারেশনে স্পিকারকে অর্থাৎ রিপোর্টেড সাবজেক্টকে অর্থাৎ রিপোর্টিং সাবজেক্ট এবং রিপোর্টিং অবজেক্ট খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। ফলো মাই এক্সাম্পল, সি রিপোর্টিং সাবজেক্ট পাইছি, রিপোর্টিং অবজেক্ট এখনো পাইনি, সে কাকে বলতেছে এখনো পাইনি। তো দেখো, আমরা এই জন্য আমাদের পরের লাইনগুলো পুরোপুরি পড়তে হবে। she said as we shook hands and never eat more than one thing for lunch and I will do better than that, I retorted. I, তার মানে এখানে অবজেক্ট হচ্ছে I এবং সাবজেক্ট হচ্ছে she। এখন হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ আমরা ভাঙবো। follow my example, follow my example, she said। এটা তুমি দুই ভাবে নিতে পারো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? তো এটা দুই ভাবে নিতে পারো, এটা তুমি অর্ডার হিসেবেও নিতে পারো, অ্যাডভাইস হিসেবেও নিতে পারো। হ্যাঁ, তো as we shake hands, shook hands, as we shook hands, এটা হচ্ছে এক্সপ্রেশন, এটা কোনো পরিবর্তন হবে না, তো এটাকে ফার্স্টে দিয়ে দাও, as we shook hands। তারপরে কি, she advised বা she ordered, she advised বা she ordered, কাকে অর্ডার করলো? আমাকে। মি, কাকে অর্ডার করলো? আমাকে। আমি আমাকেটা কোত্থেকে নিয়ে আসলাম? এই যে I retorted, মানে কি আমি। হ্যাঁ, তো she advised me to follow। টু কেন দিলাম? কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে কনজাংশন হিসেবে টু ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই ইনভার্টেড কমার বদলে তোমার কমা এবং ইনভার্টেড কমার বদলে টু দিলাম, টু এর পরে ফলো দিলাম। ফলো, মাইটা কি হয়ে যাবে? মাইটা হয়ে যাবে হার, কারণ আমি বলছিলাম যে পসেসিভ, এটা হচ্ছে পসেসিভ ফর্ম। হ্যাঁ, মাই মানে কি আমার, এটা কি হয়ে যাবে? তার। হ্যাঁ, মাইটা হয়ে যাবে এজন্য হার। এই যে টু ফলো হার এক্সাম্পল। তারপরে কি বলছে? and, এই যে পরপর দুইটা সেন্টেন্স বলছে, তাই দুইটা সেন্টেন্স আমরা অ্যাড করে দিলাম। and never eat more than one thing for luncheon, and never to eat more than one thing for luncheon। এটা যা আছে তাই বসে যাবে, তেমন কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, I will do better than that, I retorted। এখন হচ্ছে রিপ্লাই দিচ্ছে, then I retorted that। এই যে retorted, এই ভার্বগুলো কোনো পরিবর্তন হবে না, বলছিলাম না? দেখো, I retorted, এরপরে that, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, I retorted that। হ্যাঁ, I will do better than that, I will আছে, তার মানে উইলটা উড হয়ে যাবে, প্রেজেন্টটা পাস্ট হয়ে যাবে, I would do better than that, I would do better than that। এটা যা ছিল তাই আছে। হ্যাঁ, তারপরে দেখো, I will eat nothing for dinner tonight। তার মানে কি, এটা আমারই স্টেটমেন্ট, আমি বলতেছি, তার মানে কি অ্যাডেড দ্যাট হবে। আমি কি বলছিলাম? অ্যাডেড দ্যাট হবে। I added that, I willটা হয়ে যাবে would, I would eat nothing for dinner tonight টা কি হয়ে যাবে? এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম, tonight টা হয়ে যাবে that night। হ্যাঁ, দেখো, eat nothing for dinner that night। তারপরে দেখো, she cried gaily jumping into a conclusion। দেখো, jumping into a conclusion, jumping into a cab,
এটা হচ্ছে তোমার এক্সপ্রেশন, এটা তোমার চেঞ্জ হবে না। এই দেখো জাম্পিং ইনটু এ ক্যাব শি ক্রাইড গেইলি, এই যে এই ধরনের এক্সপ্রেশন গেইলি বা হচ্ছে তোমার কি এখানে আর কি ছিল রিটোর্টেড, এগুলো কখনো চেঞ্জ হয় না। তো এগুলো যা ছিল তাই দেখো বসেছে, জাম্পিং ইনটু এ ক্যাব শি ক্রাইড গেইলি দ্যাট। তারপর হচ্ছে তোমার স্টেটমেন্টটা চেঞ্জ হবে, দ্যাট হি উড, আইটা কি হয়ে যাবে হি, কারণ ফার্স্ট পারসন ফলোজ দা সাবজেক্ট, এখানে সাবজেক্ট কে হি। হ্যাঁ এই যে গেইলি দ্যাট আই, আচ্ছা সরি এখানে সাবজেক্ট হচ্ছে আই। হ্যাঁ আই ওয়াজ এ হিউমারিস্ট, আই ওয়াজ এ হিউমারিস্ট, এটা কে বলতেছে, সে বলতেছে, মানে সে বলতেছে, মেয়েটা বলতেছে। শি ক্রাইড গেইলি দ্যাট আই ওয়াজ এ হিউমারিস্ট, এখানে কি বলতেছে যে হিউমারিস্ট, এখানে হিউমারিস্ট বলতে বোঝাইছে যে ইউ আর এ হিউমারিস্ট, এখানে ইউ আর কথাটা উজ্জ আছে, কি আছে, ইউ আর কথাটা উজ্জ আছে, তো ইউ আরটা উজ্জ আছে, এটা তোমাকে বুঝে নিতে হবে যে ইউ আর এ হিউমারিস্ট। তো ইউ হচ্ছে সেকেন্ড পারসন ফলোজ দা অবজেক্ট, এখানে অবজেক্ট কে, আমি, আই হচ্ছে অবজেক্ট, এজন্য দেখো আই হয়েছে। দ্যাট আই ওয়াজ, আরটা হয়ে গেছে কি ওয়াজ, আই ওয়াজ এ হিউমারিস্ট। হ্যাঁ তো এইভাবে আমরা ন্যারেশন কনভার্ট করতে পারবো। এখানে তোমার ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যবহার দেখা গেছে এবং এখানে কিছু প্যাসেজ ন্যারেশনের রুলস অ্যাপ্লাই হয়েছে। তো আমি যেটা শিখাই দিছি 5টা কম্পোনেন্ট, ওই 5টা কম্পোনেন্ট যদি তুমি এক্স্যাক্টলি অ্যাপ্লাই করতে পারো তাহলে ন্যারেশনে তুমি কখনো আটকাবা না, ঠিক আছে? আচ্ছা, তো আজকের ক্লাসে এই পর্যন্ত। আশা করি আজকের ক্লাসে পরে তোমাদের ইন্টার লাইফে অ্যাটলিস্ট ন্যারেশনে আর কোনো প্রবলেম হবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।